নমস্কার, ওয়েলকাম টু দি নাম্বার 1 সিজন 8, co-powered by Sunfeast Marilite এবং Vival Glycerin Soap. Cosmetic partner Itex Dazzler, jewelry partner H. Dotto Jewelers, special partner Cucina Small Appliances এবং Olive Allen. আশার আলোয় ভরসা রেখে স্বপ্ন যারা দেখেছে, শত বাধা ছড়িয়ে জীবনে সফলতা এনেছে, বাংলা জুড়ে সেই দিদিদের গাইছে জয়গান, তারাই আজ আমার কাছে দিদি নাম্বার 1। এইরকমই 4 দারুণ দিদিদের গল্প শুনবো আমরা আজকে। সবাইকে আসার জন্য অনুরোধ করছি, আসুন। সুমি কাপুরিয়া। নমস্কার দিদি, আমি দেগঙ্গা থেকে এসেছি। আমি একজন মহিলা মিষ্টি ব্যবসায়ী এবং কিভাবে আমি মহিলা মিষ্টি ব্যবসায়ী হয়েছি সেই গল্প করব বলেই আমি আপনার সঙ্গে এসেছি। ওকে, শুনবো আপনার সব গল্প। শিল্পী ঘোষ। নমস্কার দিদি, আমি পিকনিক গার্ডেন থেকে এসেছি। আমি আজকে আমার যে প্যাশনটা ভুতুড়ে ব্যাপার নিয়ে, সেইটাকে নিয়ে এখানে আপনার সাথে গল্প করতে এসেছি। ভূত নিয়ে প্যাশন? এক্স্যাক্টলি, মানে জেনারেলি সবাই ফেয়ারি টেলস নিয়ে মেয়েরা প্যাশনেট থাকে, বাট আমি ছোটবেলা থেকে কিরকম ভূতের ব্যাপারে খুব প্যাশনেট, সেটা নিয়েই আজকে গল্প করব। ইন্টারেস্টিং, তাহলে ভূতের গল্প শুনবো আজকে। একদম। সুপর্ণা দাস। আমি হাওড়ার রামরাজাতলা থেকে এসেছি। আমি একজন হাউসওয়াইফ, কি করে ধূপের বিজনেসে এসেছি সেই গল্পই দিদি তোমার সাথে করব। শুনবো, ধূপের ব্যবসা করো। হ্যাঁ। নীলিমা পড়া সাহু। নমস্কার দিদি, আমি আসছি পূর্ব মেদিনীপুর জেলার হেরিয়া থেকে। আমি একজন বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। আমার এই পর্যন্ত আমার জীবনটা কেমন আলো ছায়ার মধ্য দিয়ে কেটেছে সেই গল্পই তোমার সঙ্গে আজ করবো বলে এখানে এসেছি। খুব ভালো, শুনবো তোমার স্বপ্ন। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। ভিভাল গ্লিসারিন সোপ প্রেজেন্টস দিদি নেভার চাইতে। এই রাউন্ডে যিনি হায়ার স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভাল গ্লিসারিন সোপের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। প্রথমে একটু কথা বলবো সুমির সাথে। সুমি মিষ্টি ব্যবসায়ী, মানে মিষ্টির দোকান তোমার, সেটা কি শ্বশুরবাড়ির ব্যবসা না তোমার নিজস্ব? শ্বশুরবাড়ির ব্যবসা। তুমি বিয়ের পর থেকেই ব্যবসা হাল ধরেছো তার মানে? হ্যাঁ, কিছুদিন যাবার পরে দিদি। ওকে, তাহলে একটু গল্পটা শুনি, তোমার এই জার্নিটা শুনি। হ্যাঁ দিদি, আমি একটা মানে ওপার বাংলার মেয়ে ছিলাম, অল্প বয়স, একদমই 18 বছরে বধূ হয়ে আসি এখানে। সচ্ছল পরিবারে আমার বিয়ে হয় এবং আমার শ্বশুর শাশুড়ি দেওর ননদ হাজবেন্ড সবাইকে নিয়ে আনন্দেই দিন কাটছিল। বড় হওয়া বাংলাদেশে কোথায়? বাংলাদেশ, বরিশাল। বাহ। এখানে বিয়ে হওয়ার পরেও আমি একদম গ্রাম্য বালিকা বধূ ছিলাম। বিয়ের পরে কোথায় গেলে? দেগঙ্গাতে আমার বাড়ি। আচ্ছা। ওখানে আমার শাশুড়ি আমাকে সেই বালিকা মানে নিজের মেয়েদের মতো করে আমাকে যত্ন করে এবং ওইভাবে আমি আস্তে আস্তে বড় হতে থাকি। আমার 2টো ছেলে হয়। শ্বশুর একদিন আমাদের সবাইকে ছেড়ে চলে যান। আমার হাজবেন্ড একটু সহজ সরল, ওনাকে বিজনেসের হালটা ধরতে হয়। কিছুদিন যায় শ্বশুর মারা যাওয়ার পরে। তারপরে একদিন আমার হাজবেন্ডকে দেখি, বেশ যে মানুষটা হাসি খুশি সব সময় থাকতো, আস্তে আস্তে একটা টেনশন ফিল করছে। তখন আমি একদিন প্রশ্ন করি, তোমার কি হয়েছে? আমাকে বলছে, জানো তো আমার বিজনেসটা মনে হয় আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর বিজনেসটা ঠিক করতে পারছি না। আমি এদিকে দিদি নাম্বার 1 দেখি, আমার একটা কোথায় যেন জোর ছিল নিজের মধ্যে। তখন আমি বলছি, তুমি ভেঙে পড়ো না, আমি তোমার পাশে আছি। তখন এই বিজনেস রক্ষা করার জন্য আমি আমার বাবার বাড়ির এবং শ্বশুর বাড়ির যতটা অর্নামেন্টস আমাকে গিফট করে সেই সমস্ত অর্নামেন্টস নিয়ে আমি বিক্রি করে দিই। তখন আমি আমার হাজবেন্ডের পাশে গিয়ে ওই পুঁজিটাকে নিয়ে দাঁড়াই যে আমরা দুজনে এই নিয়ে এগিয়ে চল। মানে তোমার মনে হয়েছিল আরো পয়সা ঢালা দরকার দোকানের পেছনে? হ্যাঁ, কারণ অনেক দিক থেকে ও মানে একটু সহজ সরল বলে অনেক জায়গায় লস খেয়ে যাচ্ছিল বিজনেসের দিকে। তখন ওই টাকাটাকে নিয়ে আমরা বিজনেসে এগিয়ে যাই। তুমি আসার পরে কি কি পরিবর্তন আসলো ব্যবসাতে? আমি ব্যবসায় প্রথম দিকে আমার যেমন শ্রমিকদের সাথে, আমার যারা কারখানায় কাজ করে কর্মচারী, তাদের সাথে কথা বলি যে আমাকে তো একটু সাহায্য করতে হবে ব্যবসাটা যে আমি এগিয়ে নিয়ে যাব। আবার করতে গেলে ওরা বললো, হ্যাঁ কাকিমা কীভাবে তুমি আমাদের কাছে সাপোর্ট চাও বলো। বললাম, প্রতিদিন তোমাদের পার ডে যে আমি একটা মানে তোমরা যে কাজ করো সেই বাবদ আমি তোমাদের 250 টাকা দেই। আজ থেকে 6-7 বছর আগের কথা। তখন তোমাদের ওখান থেকে আমাকে 20 টাকা করে আমাকে ছাড় দাও, তাহলে আমি আমার বিজনেসটাকে আবার নিজের পর্যায়ে দাঁড়া করাতে পারবো। এরকম করে নিয়ে যাই। তারপর ওখান থেকে আমি কিছুটা টাকা সেভ করি। তারপর মুদি দোকানেও আবার কথা বলি যে মালটা নেব কাকু, আমাকে যদি একটু সাহায্য করেন তাহলে খুব সুবিধা হয়। তো ওখান থেকেও আমরা কিছুটা সাহায্য পাই, ওরাও আমাদের বড় বাজারের দামে মালটাকে দেয়।
বাজার দরের থেকে একটু মানে হেল্প করতে শুরু করলো। এই করে করে আমি আমার প্রতিষ্ঠানকে একটু বড় করেছি দিদি। ওকে বললাম তুমি দোকান দেখো, আমি দেখি কাদের বাড়ির অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে, কারোর বাড়ি অন্নপ্রাশন, কারোর বাড়ি বিয়ে, মানে নানান ধরনের অকেশন লেগেই থাকে এখন মানুষের জীবনে। সেগুলোতে মিষ্টি সাপ্লাই করতে শুরু করে। তখন আমি বললাম কাকু আপনি আমার শ্বশুরের কাছ থেকে যেরকম মিষ্টিটা নিতে পারতেন সেরকমই আমি মিষ্টি একদম ওইভাবেই দেবো, আরও সুন্দর করে প্যাকিং করে নতুন নিউ মডেলে যত বেরিয়েছে সেইভাবে তাদের সাথে কথা বলে আমি ওইভাবেই তাদের সাপ্লাই করতে থাকি। সাপ্লাই করার পর দেখলাম কি সবাই খুব খুশি, এবং আমার হাজবেন্ড আমার পাশে তো ছিলই, সাথে ছিল আমার শাশুড়ি মা। তো সুমি, ওখানে তো নিশ্চয়ই আরো অনেক মিষ্টির দোকান আছে, অনেক মিষ্টি ব্যবসায়ী আছে, তোমার সকলের থেকে কিভাবে নিজেকে আলাদা করে প্রমাণ করতে চেষ্টা করলে? যখন আমি দেখলাম মিষ্টিটা করলেই হলো না, তখন আমার ওখানে আরও একটা মার্কেট আছে, সেই মার্কেট ধরতে গেলে আমাকে আরও প্রতিযোগীদের সাথে লড়াই করতে গেলে আরও একটা দোকান ব্রাঞ্চ দিতে হয়। তখন আমি আরেকটা ব্রাঞ্চ দিই। সেই ব্রাঞ্চ দেওয়ার পরে আমি কয়েকজন আমাকে ওই এরিয়ায় এখন সবাই মিষ্টি বৌদিই ডাকে বেশিরভাগ। সবাই বললো বৌদি আমরা যদি ডিলারশিপ চাই তাহলে ডিলারশিপ দেবে? হ্যাঁ আমি দেবো। তখন আমরা ডিলারশিপও দেওয়া শুরু করলাম দুজনকে। এই রিসেন্ট দিদি আমি একটা ওখানকে মানে কাপুরিয়া ফাস্ট ফুড বলে একটা দোকান করে খুলেছি আমরা। এই খাবার দাবারের দোকান? খাবার দাবারের দোকান। কতজন কারিগর কাজ করে? আমাদের এখন 30 জন কর্মচারী আছে দিদি। নিশ্চয়ই প্রচুর মিষ্টি তোমার দোকানে বিভিন্ন ধরনের। হ্যাঁ বিভিন্ন ধরনের মিষ্টি দিদি। আমাদের ওইখানে সব থেকে আমার দোকানের মিষ্টির মধ্যে রসগোল্লা, কালাকাঁদ আর কাপুরিয়ার দই তোমার জন্য এনেছি, তুমি একটু খেয়ে দেখবে। নিশ্চয়ই খেয়ে দেখবো। তো এখন তো একটা ফাস্ট ফুডেরও দোকান খুলেছো, সেখানে কি কি পাওয়া যায়? সেখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে, চিলি চিকেন, ফ্রাইড রাইস। বাহ, তাহলে দারুণ ব্যবসা চলছে এখন। স্বামী চাইছিল এই ব্যবসা বন্ধ করে দিতে, তুমি এসে সে ব্যবসা হাল ঘুরিয়ে দিয়েছো। হাজব্যান্ডের পাশে আমি সব সময় আছি, আমি বলি তোমার পাশে আমি সব সময় থাকবো। নিশ্চয়ই গয়না বিক্রি করে স্বামীর পাশে দাঁড়িয়েছিলে, এখন কি কি করতে পেরেছো বলো? আমার হাজব্যান্ডের একটা ইচ্ছে ছিল আমাদের দোকানের কারখানার পাশে একটা জায়গা নেবার। সেই জায়গাটা আমরা 12 লাখ টাকার থেকে ওইটাও নিয়েছি। আর আমার দুটো ছেলেকে, একটা বড় ছেলেকে বিটেক ইঞ্জিনিয়ারিং পড়িয়েছি আর ছোট ছেলে বিসিএ পড়ে। বাহ। আর আমার ছেলের খুব শখ ছিল একটা গাড়ি কেনার, তাই ওকে আমি একটা ফোর্ড গাড়িও কিনে দিয়েছি। বাহ, তোর জীবনে অনেক এখন এগিয়ে গেছো, খুব ভালো। এইভাবেই জীবনে আরো বড় করো ব্যবসা, আরো বড় করে ভাবে এগিয়ে যাও। তবে দিদির সমস্তটাই হয়েছে দিদি নাম্বার 1 দেখে। আজকে জি বাংলার এই দিদি নাম্বার 1 যদি না থাকতো এই স্টেজটা, তাহলে আমাদের মতো ঘরের বউরা তারা এত দূরে এগিয়ে আসতে পারতো না। খুব ভালো, এইভাবেই জীবনে এগিয়ে যাও, ব্যবসাকে আরো বড় করো, সবাইকে ভালো রাখো। সুমি, আমি জানি তুমি শীতকালে একটু বেশি ব্যস্ত থাকো, কারণ শীতকালে আমাদের সকলের প্রিয় মিষ্টিটা তো আমাদের দোকানে সব থেকে বেশি পাওয়া যায়। সেটা হচ্ছে নানান ধরনের গুড়ের মিষ্টি, নানান ধরনের মোয়া। তো এইসবগুলো তো নিয়ে ব্যস্ত থাকোই, কিন্তু এত ব্যস্ততার মধ্যে তোমাকে একটা জিনিস ভুললে হবে না, যে ত্বকের যত্ন নিতে হবে। এবং আমাদের সবাইকে সেটা মনে রাখতে হবে যে শীতকাল মানে ত্বকের যত্ন নিতে হবে, কারণ আমাদের ত্বক সূক্ষ্ম হয়ে যায়। ভিভেল গ্লিসারিন সোপ ব্যবহার করলে তোমার ত্বক আর শুকনো থাকবে না, কারণ এর মধ্যে রয়েছে গ্লিসারিন এবং আমন্ড অয়েল, যা ত্বকের যত্ন নিতে আমাদের সাহায্য করে। তাই শীতকালে সব রকম লিস্টের সাথে সাথে ভিভেল গ্লিসারিন সোপ নিশ্চয়ই রাখবেন। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। দেখো এখানে অনেক বেলুন আছে, কুমড়ো আছে, কুমড়োর মধ্যে ঢুকে যেতে হবে, দিয়ে পা দিয়ে বেলুনগুলোকে ফাটাতে হবে। এই 10টা বেলুন কে কত তাড়াতাড়ি ফাটাতে পারে, যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে সুমি। Structure. Very good. চলে এসো। সুমি খেলাটা শেষ করেছে 26 সেকেন্ডসে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Sunfeast Marilite এবং Vival Glycerin Soap, cosmetic partner ITEX Dazzler, jewelry partner H. Dotto Jewelers, special partner Cucina Small Appliances এবং Olive Allen। শিল্পী, ভূত তোমার প্যাশন? আমার এরকম প্রচুর ইনসিডেন্টও ঘটে যায়, মানে আমি জানি না কেন, হয়তো এটা আমার মানে ব্লেসিংও হতে পারে বা আমার কাছে অন্য কিছু হতে পারে, বাট আমি ফিল করতে পারি।
যেরকম আমি যখন খুবই ছোট তখন আমরা মান্ডু বলে একটা জায়গা আছে ইন্দোরে, সেখানে ঘুরতে গেছিলাম মা বাবার সাথে। গেছিলাম সিজনে, যার জন্য খুবই রাশ ছিল, হোটেলস খুব একটা পাচ্ছিলাম না। 2-3টে হোটেল ঘোরার পর একটা হোটেলে গেছিলাম, সেখানে গিয়ে আমরা মানে রীতিমতো ইনসিস্ট করতে লেগেছি যে এত দূরে এসে আবার ফেরত চলে যাব। তো তখন আমরা বারবার বলাতে তো ওরা ফার্স্টে হেজিটেট করা সত্ত্বেও একটা রুম বলে আচ্ছা একটা রুম আছে দিতে পারি। তা আমরা তো মানে খুব হ্যাপিলি সেটাকে রাজি হয়ে গিয়ে সেখানে ঢুকলাম। ওরা দিতে চাইছিল না, ওরা দিতে চাইছিল না ফার্স্টে, বাট ফার্স্টে সেটা আমরা অতটা বুঝিনি ব্যাপারটা। তারপরে তো রুমটাতে যখন যাচ্ছে, যে আমাদেরকে নিয়ে যাচ্ছে স্টাফ, সেও একটু হেজিটেট করছে। তখন ওইগুলো কিচ্ছু মাথায় কিন্তু আসেনি। রুমে গেছি, যাওয়ার পরে এবার জেনারেলি যেটা হয় ঘুরতে গিয়ে একটা এক্সাইটমেন্ট ঘুরতে যাব বলে, এবার রুমে বারবার না সুইচগুলো অন অফ হয়ে যায়। আর আমি জানি না কেন বারবার মাকে বলছিলাম যে আমি একটা কারণ না মনে হচ্ছে কেউ একটা আছে, মনে হচ্ছে কেউ একটা আছে, এরকম একটা ফিল করছি। তারপরে আমরা ঘুরতে বেরিয়ে গেছি। ফেরত আসার পরে সন্ধেবেলা দেখছি কি আমাদের রুমের সবকটা লাইটের সুইচ অন ছিল। এবার তখন আমরা ওকে দোষ করছি, কে অফ করেনি, সবকটা কেন জ্বালিয়ে গেছি। আর জেনারেলি আমি ছোট হওয়াতে সব দোষটা আমার ঘাড়েই চলে এসছে। কিন্তু তারপরেও সেই জিনিসটাকে আর কি কেউ অতটা মাথা ঘামায়নি। কিন্তু তারপরে আমরা রুমে থাকার সময় এরকম হচ্ছে, মানে বাবা ওয়াশরুমে গেছে, হঠাৎ করে লাইট নিভে গেছে। বাবা বলছে এই তুই কেন লাইটটা বন্ধ করেছিস? আমি বলছি আমি কিছু করিনি, আমি তো বসে আছি। তারপরে আমরা রিসেপশনে কমপ্লেন করি, রিসেপশন থেকে আসে, ওরা বলে হয়তো ইলেকট্রিক্যাল কিছু প্রবলেম ম্যাডাম, আর হবে না বলে। তারপরে খানিকক্ষণ আবার সেই জিনিসটা বন্ধ ছিল। বাট আমি কন্টিনিউয়াসলি ফিল করছি যেন কি কেউ একটা পাশে ঘুরছে বা দেখতে পাচ্ছি কাউকে, কিছু এরকম। তারপরে রাত্রিবেলা বারবার টিভিটা অন হয়ে যাচ্ছে নিজে থেকে। এবার আমরা একটু বিরক্তই হয়ে গেছি। লাস্টে এবার সারাদিন টায়ার্ড ঘুরেছি, তখন টিভি সুইচটাকে প্লাগ থেকে খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরে আমরা একটা না কিরকম গ্রান্টিং সাউন্ড শুনতে পাচ্ছি, কেউ একটা মানে রেগে গেলে যেরকম হয়। হঠাৎ করে সোফার দিকে তাকিয়ে দেখি আমি, আমার মা, আমার বাবা, তিনজনে স্পষ্ট দেখেছি একটা কোনো ছায়া। সাথে সাথে রুম থেকে বেরিয়ে গেছি তিনজনে একসাথে, যে যেরকম ভাবে ছিল সেরকম ভাবে বেরিয়ে গেছি। এবার রিসেপশনে তখন কেউ ছিল না, তখন অনেকটা রাত। তারপরে ডাকাতে আসে, তারা বলে যে ম্যাম দেখছি আমাদের তো এখন আর কোনো রুম নেই, আপনি চাইলে স্টাফ কোয়ার্টারে যেতে পারেন। বাট স্টাফ কোয়ার্টারে যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, তো আমরা রিসেপশনটাতেই বসেছিলাম। খানিকক্ষণ পর সেখানে একজন স্টাফ এসে আর কি বলছে যে আজ থেকে প্রায় মাস 6 আগে ওখানে একটা হাজব্যান্ড ওয়াইফ হানিমুনে এসেছিল, তো সেখানে হঠাৎ করে জানি না কেন হাজব্যান্ডটা সুইসাইড করে নেয়। ওয়াইফটা পালিয়ে গেছিল, তাকে খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে নাকি ওই রুমটা কাউকে দেওয়া হতো না। ফার্স্টে তো কিছুদিন সিল করে দিয়েছিল হোটেল সব কিছু। এই 1 মাস ধরে খোলা হয়েছে, আর 1 মাসে যতজনই ওই রুমে থাকছে তারা প্রত্যেকে নাকি এই ব্যাপারটা নিয়ে কমপ্লেন করছে। সেই ঘটনাটা আমার লাইফে যেন একটা চেঞ্জ আসে। আমার তখন মনে হয় যে তাহলে যেরকম পজিটিভ এনার্জি আছে, আমরা সবাই ভগবানকে বিশ্বাস করি, তাহলে নেগেটিভ কেন থাকবে না? তো এরকম ধরনের ঘটনা নিয়ে যখন তুমি আলোচনা করো বা পরিবারের মানুষজনকে বলো, তখন তারা কি ভাবে, মানে তারা কি বিশ্বাসযোগ্য বলে মনে করে এটাকে? অ্যাকচুয়ালি কিন্তু কি জানেন তো দিদি, সবার লাইফে এরকম ঘটনা থাকে, বাট কেউ সেটাকে সাহস করে বলতে পারে না। বাট যখন আমি সেই জিনিসগুলো বলি, তখন সেখান থেকে না আস্তে আস্তে সবাই বলে যে হ্যাঁ আমার সাথেও একবার এরকম ঘটেছিল, আমার সাথেও। এবার সবটা কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, বাট প্রত্যেকের সাথেই কিন্তু এটা হয়। আর আমাদের মধ্যে যেরকম একটা কনসেপ্ট রয়েছে না, ভূত মানে খুব খারাপ কিছু, সব সময় কিন্তু সেটা না। ওরা একটা প্রেজেন্স জাস্ট ফিল করি। ইনফ্যাক্ট এখন তো সায়েন্স পর্যন্ত মানছে যে সোল জিনিসটা আছে। এমনি তুমি কি করছো এখন শিল্পী? প্রফেশনালি মেকআপ আর্টিস্ট। এরকম একটা প্রফেশনে এসছো কেন? আমি নাচ করতাম ছোটবেলায়, তো সেই জন্য সেখান থেকে আমার একটা মেকআপের প্রতি খুব ইন্টারেস্ট ছিল, তো সেই জন্য আমি সেইটাতেই তারপরে শিফট করি। দারুণ লাগলো গল্প করে শিল্পী, একদম ভিন্ন ধরনের একটি গল্প শুনলাম। অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, যখন যারা ফিল করে তারা একটু বেশি বিশ্বাস করে, কিন্তু তুমি তোমার প্রফেশন নিয়ে এইভাবে এগিয়ে যাও। থ্যাংক ইউ ম্যাম। ভূতে ভয় পেও না, ভবিষ্যৎ তোমার ভালো হোক। থ্যাংক ইউ ম্যাম। চল বেলুনের ওপরে পাটা রাখবো।
পর আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 co-powered by Sunfeast Marilite এবং Vival Glycerin Soap. Cosmetic partner ITX Dazzler, jewelry partner H. Dotto Jewelers, special partner Cucina Small Appliances এবং Olive Allen. সুপর্ণা, তোমার সাথে কথা বলবো। হ্যাঁ, এবার। দিদি। বলো, তোমার কথা একটু শুনি। আমি একটা অজপাড়া গ্রাম, বাঁকুড়াতে আমার জন্ম। আমার বাবার অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না দিদি। 3 ভাই বোন আমরা। বাবা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করছিল। তারপর অবস্থা ওই রকম দেখে আমার পিসি আমাকে দুর্গাপুরে নিয়ে যায়। সেই পিসি আমাকে মানুষ করে, বিয়ে দেয়। বিয়ে হয় আমার হাওড়ার রামরাজাতলাতে। পুরো টোটালি আমি হাউস ওয়াইফ ছিলাম দিদি। তারপর আস্তে আস্তে আমার হাজব্যান্ডের একটা ছোট্ট ধূপের ব্যবসা ছিল। আমার বিয়ের ঠিক 3-4 মাস বাদে আমার মেয়ে এলো যখন, তখন মনে হলো যে এত খরচা বা সব বাবা মায়ের ইচ্ছা থাকে যে একটা কষ্ট করে আমি মানুষ হয়েছি, আমার হাজব্যান্ড মানুষ হয়েছে, যে আসছে তাকেও তো সুখে শান্তিতে রাখতে হবে, বড় করতে হবে। এটা একটা স্বপ্ন জীবনে ছিল দিদি। তারপর আস্তে আস্তে কি করলাম, যে মনে হলো যে ধূপের ব্যবসাটাকে আমার ওর সাথে ইনভলভ হতে হবে। মেয়ে হওয়ার 1 বছর পর আমি ওর সাথে ধূপে ইনভলভ হলাম। তখন ওর ব্যবসাটা হয়তো খুব ছোট ছিল। বড় বাজার থেকে ধূপ নিয়ে এসে সেই বাসে করে, সাইকেলে করে ধূপ নিয়ে আসতো দিদি। তখন দেখে আমার খুব কষ্ট হতো। মনে হতো যে যদি আমি ওর কাজটা করে দিতে পারি তাহলে আমার মনে হয় আমার থেকে হ্যাপি কেউ হবে না। তারপর আস্তে আস্তে আমি ওর ব্যবসার সাথে যুক্ত হলাম। এমনও দিন গেছে যে ও হয়তো 5,000 টাকার বড় বাজার থেকে ধূপ এনেছে, হয়তো 2,000 টাকা তার লসই হয়ে গেছে। মানে বিক্রি হতো না? বিক্রি হতো না নয় দিদি, হয়তো অনেক দোকানদার হয়তো অর্ডার দিয়েছে, হয়তো সব ধূপের নাম কেউ বলতো না, হয়তো বললো 15 রকমের আইটেম নিয়ে যেতে হবে দোকানে। এবার সে নিয়ে গেল 4-5টা ধূপের, হয়তো কাউন্টারের মধ্যে রাখলো, তো হয়তো দেখতেই পেলো না, সেই ধূপের দামগুলোই নিল না। তারপর দিদি আস্তে আস্তে আমার মনে হলো যে ব্যবসাটা আরেকটু বড় করা দরকার, এরমভাবে চলতে পারে না। তখন আমি কি করলাম, আমার বিয়ের সমস্ত গয়নাগাটি যা শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল বা বাপের বাড়ির গয়না সব বিক্রি করে আমার হাজব্যান্ডকে হেল্প করলাম। তখন এবার মনে হলো যে যদি ডিস্ট্রিবিউটার নেওয়া যায় তাহলে হয়তো ব্যবসাটা আরও বাড়তে পারে। তখন কি হলো, বড় বাজারে সব দোকানে আমি ওর সাথে যেতাম দিদি, যে মনে হতো যে ওকে গেলে যদি কেউ না দেয়, আমি যদি থাকি তাহলেও হয়তো সাপোর্টটা পাবে। কেউ দিতে চাইতো না, ভাবতো হয়তো যদি পেমেন্ট না করতে পারে, ওই ভয় কেউ দিত না। তারপর দিদি আজকে আমি ওকে হেল্প করে 2-3টে ডিস্ট্রিবিউটার ওর ধূপের দিতে লাগলো প্রথমে। তারপর ওই দেখে ওকে বিশ্বাস করে আরও এখন দিদি 15-20টা ডিস্ট্রিবিউটার নেওয়া আছে ধূপের। ডিস্ট্রিবিউটরশিপটা পেলে কিভাবে? ডিস্ট্রিবিউটারশিপটা পেতে গেলে ধরুন ওকে হিউজ মালও নিতে হবে আর সেলও দেখাতে হবে প্রত্যেক মাসে। এবার ও প্রথমে ভরসা পাচ্ছিল না যে কি করে আমি চালাতে পারবো, বিক্রি হবে তো। কিন্তু যখন নিল তখন দেখা গেল যে অনেক চিপ রেটে মালটা কিনতে পাচ্ছি, তাহলে আমি বিক্রিটা আমার বেশি করতে পারবো। তারপর দিদি আমি পুরো বাড়ির ব্যবসাটা পুরো দেখি। আমার হাজব্যান্ড এখনও সাইকেলে করে করে ধূপ বিক্রি করে। আজকে আমি 5,000 টাকা নিয়ে ও যে ব্যবসায় নেমেছিল, আজকে আমি 1 কোটি টাকার বিজনেসে দাঁড়া করতে পেরেছি আর কি। 1 কোটি টাকার ব্যবসা হয় এখন? হ্যাঁ 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 দিদি, ওই জন্য আমি নিজেকে খুব গর্বিত যে আমি আমার হাজব্যান্ডের পাশে দাঁড়িয়ে আজকে করতে পেরেছি। ওই ধূপ বিক্রি করে দিদি আজ আমার 1 তলা ছিল, 2 তলা করেছি, 1 তলা আমার পুরো ধূপের গোডাউন। মানে এই পুজোর অকেশন বলুন, তারপর অন্য সময় যেগুলো কালী পুজো, লক্ষ্মী পুজো এসব আসে, এত ধূপের স্টক হয়ে যায় যে আমরা সিঁড়িতে বসে খেতে হয়। আমি মনে করি যে আমি কষ্ট করে আজকে এই জায়গাটায় এসেছি, আমার পাশের বাড়িতে সব যারা কাজ করে তাদেরকে বলি যে তোমরাও আমার থেকে ধূপ নিয়ে বিক্রি করো না, দেখো তোমরাও একদিন এই জায়গায় যেতে পারবে। তারাও এসে নিয়ে যায়। যারা রাজমিস্ত্রির কাজ করে দিদি, তারাও পার্ট টাইমে রাজমিস্ত্রির সকালে কাজ করছে, বিকেলে এসে নিয়ে যাচ্ছে। এরমভাবে দিদি আমাদের চলছে। মেয়ে আমার ক্লাস 11-এ পড়ছে, ICSE বোর্ডে। তুমি বাড়িটা সব সামলাও, স্বামী বাইরে গিয়ে সব মালগুলোকে বিক্রি করে? হ্যাঁ 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 দিদি। তো স্বামী সাইকেলে করে এখনো এত কষ্ট করছে কেন তাহলে? ওই যে ওর স্মৃতিটাকে বলে আমি কখনোই করব না, বলে যে না এটাই আমার লক্ষ্মী, এটা থাকলে আমি অনেক দূর যেতে পারবো। এখন কতগুলো কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ পেয়েছো? এখন 15-20টা আছে দিদি। থ্যাংক ইউ সুপর্ণা, খুব ভালো লাগলো। প্রচুর পরিশ্রম করে, প্রচুর কষ্ট করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছো। 5,000 টাকা দিয়ে শুরু করেছো, আজকে 1 কোটি টাকা টার্ন ওভার। হ্যাঁ 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 ভেরি গুড, খুব ভালো। আর সেটা তোমার চেষ্টাতেই হয়েছে, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ। খুব ভালো, এইভাবে জীবনে এগিয়ে যাও সুপর্ণা।
যাও দৌড়াও। Fast, fast. Very good. Suparna time, 22 seconds. নীলিমা, তোমার কথা শুনবো এবার। হ্যাঁ দিদি, বর্তমানে আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। আমার এই চাকরির পিছনে হয়তো আমার পড়াশুনো রয়েছে, তার চেয়ে বেশি রয়েছে হয়তো আমার মায়ের কান্না কিংবা আমার মায়ের ভালোবাসা। কেননা আমার জন্ম হয়েছে গ্রামে, আমরা 3 বোন 1 ভাই, আমি সবার ছোট মেয়ে। তখনকার দিনে একটা 3টে মেয়ে মানে একটা আলাদা চাপ ছিল। তার উপরে আমার বাবা একটি কারখানায় কাজ করতো, সুতরাং একটা চাপ তো থাকেই। তখন মানে সবাই বলতো এ মেয়েকে দিয়ে দাও, এ দিয়ে দাও। কেউ বলতো আচ্ছা তোর মেয়েকে নিবি না, আমাকে দিয়ে দে। তখন আমার মা বলতো না আমি দেবো না, তোমাদের কাউকে আমার মেয়েকে বিয়ে দিতে হবে না, আমি আমার বিয়েতে যা গয়না পেয়েছি সেই দিয়ে আমার মেয়েকে বিয়ে দিব। তারপর এইভাবে পড়াশুনো চলতে থাকে, পড়াশুনো, নাচ গান, এইভাবে করতে করতে আমি চাকরিটা পাই 2012 সালে। কোথায়? ওটা কাঁথি থেকে প্রায় 4 কিলোমিটার রুরাল এরিয়াতে, এবং এতটাই রুরাল এরিয়া ছিল ওখানকার। আমি যখন প্রথম জয়েন করতে যাই, গিয়ে দেখি একটা রুমে 20 জন মতো স্টুডেন্ট বসে আছে। আর স্কুলে তখন 2 জন টিচার ছিলেন, একজন হেড টিচার, একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। খাতায় কলমে দেখছি যে প্রায় 40 জনের কাছাকাছি স্টুডেন্ট আছে, কিন্তু উপস্থিত মাত্র 20 জন। কিন্তু কেন এটা? একদিন কথায় কথায় স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার খাতায় কলমে এতজন স্টুডেন্ট দেখছি, কিন্তু এখানে উপস্থিত নেই কেন? তখন উনি বলছেন দিদিমণি বাস্তবটা বুঝুন, আমার একার পক্ষে হয়তো পড়ানোটা ঠিক মতো হয়ে ওঠে না, গার্ডিয়ানসরা হয়তো ঠিক মতো ভরসাই করতে পারছে না, ওই জন্য স্টুডেন্টরা কী করছে, ডিটাচ হয়ে যাচ্ছে পড়া থেকে। আমি বললাম স্যার দেখুন 2 থেকে তো এবার 3 হলাম, তাহলে আমরা চলুন একটু চেষ্টা করা যাক। এই আমরা যখন একটু পড়াশুনোটাকে এগালাম, একটু মন দিলাম, জোর দিলাম, টাইম দিলাম, আনন্দ সহকারে জয়ফুল লার্নিং দিলাম, তখন স্টুডেন্টটা আস্তে আস্তে বাড়তে থাকলো। একটা সময়ের পরে ওটা 40 থেকে 80-তে পৌঁছে গেল। সেই সময় কি হলো, আমাদের আর একজন স্যার জয়েন করলেন, তাহলে আমরা 3 থেকে 4 হলাম। তার মানে জিনিসটা আরও ভালো করে করার একটা পজিশন চলে এলো। আমি বললাম স্যার চলুন এইভাবে আমরা যতজন স্কুল ছুট আছে আমরা ওদের বাড়ি বাড়ি যাই। এবার কি বলুন তো দিদি, ওখানকার স্টুডেন্টদের গার্ডিয়ানদের একটা মত, আমার বাবার ছেলে পড়ে কি করবে, ওরা কেন এটা বলতো, কেন কি ওদের বাবা মারারও নিরক্ষর ছিল, ওদের পড়াশোনার অতটা গুরুত্ব ওরা বুঝতো না। স্কুলে কি পড়া দিল না পড়া দিল, কি হলো, কোনো দিন ওরা দেখতো না। কিন্তু আমরা স্যারদের বাবা মাকে দিয়ে বোঝাতে শুরু করলাম যে আপনারা পাঠান, আমরা স্কুলে আছি, ওরা তো লিখতে শিখুক, নিরক্ষর না থেকে স্বাক্ষর হোক। ওরা তারপর একে একে আসতে শুরু করলো। মিড ডে মিলটাও রয়েছে প্লাস পয়েন্ট একটা। তারপর স্কুলে একটা আমি শুরু করলাম, আমি যেহেতু একজন ফিমেল, একটু নাচ গান আবৃত্তি। এই ম্যাডাম না নাচ শিখাচ্ছে, আজকে জানিস তো আমিও যাবো তোদের সঙ্গে। এই ম্যাডাম গান শিখাচ্ছে, আমি একটা গান, আমি পারি যতটাটুকু পারি ওইটুকুই ওদেরকে দেওয়ার চেষ্টা করি। এই করতে করতে দিদি আমরা আজকে 90+ হয়েছি স্টুডেন্ট। সবচেয়ে বড় ব্যাপার, আমরা যেটা চেষ্টা করছি এবং কিছুটা সফল হতে পেরেছি, ওদের বাবা মাদের স্বাক্ষর করো। জানেন দিদি, আমাদের ওখানে স্টুডেন্টের বাবা মায়েরা এখনো টিপ সই করতে এসে, তখন আমরা স্যারেরা মিলে একদিন সিদ্ধান্ত নিলাম, স্যার আমরা চলুন ওদেরকে দিয়ে ওদের বাবা মাদের একটু শিক্ষা দেওয়ার। টিফিন আওয়ার্সের পর আমরা ক্লাস না রেখে আমরা কি ঠিক করলাম, তোমাদের বাবা মাকে গিয়ে তোমরা তোমাদের বাবা মায়ের নামটা শেখাবে, খোরজ্ঞানটা দাও। তারপর একে একে চলতে চলতে দিদি একদিন আমরা সফল হলাম। একদিন সুভাষিনী লিখতে গিয়ে দন্তস লিখেছে, হর্ষউত্তর দেয়নি, ভো বাঁকার মাত্রা নেই, কিন্তু উনি লিখতে পেরেছে। ওই টিপ সই দেওয়া থেকে তো উন্নত হয়েছে, এটাই আমাদের কাছে বিশাল ব্যাপার ছিল। এখানে থেকে আমরা আজ এই পর্যন্ত ওই স্কুলে খুব ভালোভাবেই রয়েছি, আরো উন্নতি করার চেষ্টা করছি। কালচারাল দিকটা দেখছি, মানে এখন অনেক ভালো হয়ে গেছে। দিদি আরেকটা কথা বলতে চাই, আমার 2 মা, এক শাশুড়ি মা আর আমার একজন মা, ওনারা আপনার এত ভক্ত আমি বলতে পারবো না দিদি। প্রত্যেক দিন 5টা বাজলে আর উৎসাহ দেন এইভাবেই, তোরা যেতে পারিস না, দেখ সবাই যাচ্ছে, তোরা যেতে পারিস না। ওনাদের উৎসাহেই বোধ হয় আজ এখানে আনা। তাই জন্য তুমি আসতে পেরেছো, তাদের আশীর্বাদ আছে বলে তুমি আসতে পেরেছো এখানে। দিদি একদম ভালো থেকো নীলিমা, এইভাবেই জীবনে এগিয়ে যাও। থ্যাংক ইউ। চল স্টার্ট।
সেকেন্ড। রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সুপর্ণা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে সুমি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে শিল্পী 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে নীলিমা 5 পয়েন্টস। সুপর্ণার পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। সুমির পছন্দ ইন্ডাকশন ওভেন। শিল্পীর পছন্দ মাল্টিপারপাস ক্যাবিনেট। নীলিমার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে টিভি ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। এই রাউন্ডে হাই স্কোরার সুপর্ণা। আমার কাছে সুপর্ণার জন্য ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হায়ার স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট অরিত্র এবং দোয়েল। প্রথম গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিজ ব্যাগ। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে সে আটকে যাবে। যেই অক্ষরে সে আটকাবে সেই অক্ষর দিয়ে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে গান শুরু করবে। শিল্পী আমি যে তোমার 5 পয়েন্টস। আমি যে তোমার সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিজ ব্যাগ। आजा आजा मैं हूँ प्यार तेरा अल्लाह अल्लाह इनकार तेरा तू आजा 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 आजा। দ্বিতীয় গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। ফুলের ছবি এসছে, এমন গান গাইবে যেটার মধ্যে ফুল শব্দটা আছে বা কোনো ফুলের নাম দিয়েও গান গাইতে পারো। বলো সুপর্ণা। ফুলে ফুলে ঢোলে ঢোলে 5 পয়েন্টস। ফুলে ফুলে ঢোলে। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। আমি বনো ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বনো ফুল গো বাসন্তিকার কণ্ঠে আমি মালিকা দোদুল গো আমি বনো ফুল গো আমি বনো ফুল গো। থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ফ্লাওয়ার ভাস। বোঝানো হচ্ছে। বলো নীলিমা। अजीब 5 পয়েন্টস। अजीब रास्ता है ये। সঙ্গে ফ্লাওয়ার্স। 4 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার দিলে গিফট পাবে কফি মেকার। আগুনের ছবি এসছে, এমন একটি গান শোনাতে হবে যেটার মধ্যে আগুন শব্দটা আছে বা আগ। বলো নীলিমা। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। 5 পয়েন্টস। আগুনের পরশ সঙ্গে কফি মেকার। আগুন 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 লেগেছে 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 আগুন তুম টানা না 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 আয় তোরা দেখে জানা জ্বলছে জ্বলছে দেখ সব পুরীদের দানা প্রচন্ড তাপ কি কাণ্ড বাপ কি কাণ্ড বাপ জ্বলে পুড়ে যা যা জ্বলে পুড়ে যা জ্বলে যা পুড়ে যা জ্বলে যা পুড়ে যা জ্বলে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা জ্বলে পুড়ে যা জ্বলে পুড়ে যা জ্বলে পুড়ে যা। 5 নম্বর প্রশ্ন যিনি উত্তর দেবে সে হয়ে যাবে আজকে এইচকে দত্ত সোনার দিদি, পেয়ে যাবে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। টুইস্ট করে
जब उठा मौसम आओ ट्विस्ट करे जिंदगी है यही नाजुकी है जिंदगानी ओ मेरी जान नाजुकी है जिंदगानी ओ मेरी जान चमचमा चम है रहा ट्विस्ट करे जब उठा मौसम आओ ट्विस्ट करे जिंदगी है यही। গানের কথায় কোন ধরনের নাচের কথা বলা হয়েছে? বলো শিল্পী। টুইস্ট। 5 পয়েন্টস। ट्विस्ट करे जब उठा मौसम সঙ্গে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। এই রাউন্ডে হাই স্কোরার দুজন, শিল্পী এবং নীলিমা, দুজনেই 10 পয়েন্টস। ओ मेरी जान কুচিরা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে রাইস কুকার তোমাদের দুজনের জন্য। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, সানফিস স্মাইল লাইট প্রেজেন্টস কার দৌড় পথ দৌড়। এই রাউন্ডে যিনি হায়েস্ট করাবেন তিনি পেয়ে যাবেন সানফিস স্মাইল লাইটের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। হেডফোন রাউন্ড, তোমাদের কানে হেডফোনে গান বাজবে, আমি যে শব্দগুলো তোমাদের পড়ে শোনাবো সেগুলোকে গেস করতে হবে। সময় পাবে 1 মিনিট, প্রত্যেকটা সঠিক শব্দ 2 পয়েন্ট করে পাবে। মিষ্টি দোকানে সবাই কি বলে? কি মিষ্টি দেখো এই মিষ্টি কি সকাল। গুজিয়া, গুজিয়া, দুধ, গু গু, গুড়, গুজিয়া, গুজিয়া, মাছি, বাগচি, মাছি, পাহাড়ের চূড়া রসালো, 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 মধু, মধু, ময়রা, ময়রা, বলাকা, ময়রা। দিদি কিচ্ছু শোনা যায় না। দুটো পেরেছো অতি কষ্ট করে, যে 3টে পারোনি সেটা হচ্ছে মাছি, রসালো আর ময়রা। ময়রা তো আমরাই। তুমিই তো ময়রা ছিলে, পারলে না তো। 4 পয়েন্ট। নিজেকে এখন কি মনে হয়? वो तो हूँ मैं। পেতনি, পেতনি, পেতনি। ছমছম, ছমছম। ভয়, ভয়। শাকচুন্নি, শাকচুন্নি, শাকচুন্নি। কাঁপুনি, কাঁপুনি, কাপুনি। সব কটা ভূতের শব্দ পেরেছি। বাবা সাংঘাতিক 10 পয়েন্ট। বিয়ের সময় বর প্রথমে কি বলেছিল? শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি। কাঠি, 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 গন্ধ, শঙ্খ, গন্ধ, গন্ধ, ঠাকুর, ঠাকুর, ধোঁয়া, 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 বিক্রি, প্লেট, বিক্রি, বিক্রি, কাঠি, কাঁচি, কাঠি, একটা পারোনি, সেটা হচ্ছে কাঠি। 4টে পেরেছো, 8 পয়েন্ট। স্কুলে পুজোর সময় গেলে কি মনে হয়? বাজলো ছুটির ঘন্টা। হাঁড়ি, হাঁড়ি, হাঁড়ি। চক, ছয়।
চক চক সংশয়। চক 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 নেক্সট নেক্সট নেক্সট। শাস্তি ছাত্রী। শাস্তি শাস্তি। কালি কালি। ঘন্টা ঘন্টা। চক ছক। চক চক চক। ভেরি গুড, পাঁচটাই সঠিক, 10 পয়েন্ট। এই রাউন্ডে হাই স্কোর দুজন, শিল্পী এবং নীলিমা দুজনেই 10 পয়েন্ট। সানফিশ মারিলাইটের তরফ থেকে গিফট হ্যাম্পার শিল্পী এবং নীলিমা। নীলিমার পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। শিল্পীর পছন্দ খুকুমণি সিঁদুর ও আলতার তরফ থেকে পুজোর সামগ্রী এবং গিফট হ্যাম্পার। ত্বকের সুরক্ষায় ব্যবহার করুন খুকুমণি সিঁদুর ও আলতা। সেকেন্ড পজিশনে সুপর্ণা 8 পয়েন্টস। সুপর্ণার জন্য জুস গ্লাসের সেট। থার্ড পজিশনে আছে সুমি 4 পয়েন্টস। সুমি, তোমার জন্য রয়েছে সালিকলের তরফ থেকে গিফট হ্যাম্পার সঙ্গে সার্ভিং বোলের সেট। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রী জুয়েলারি, স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও সৃজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং সার্ভিং স্পুনের সেট। গোপাল, পলাশ, পটল, প্রত্যেকটা থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাও। এবার বলো সুমি। গোলাপ। বোঝাও। গোপালের গো, পলাশের লা, আর পটলের ল। 20 পয়েন্ট। সঙ্গে শ্রী ও সৃজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং সার্ভিং স্পুনের সেট। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ননস্টিক কুকওয়্যারের সেট। বাঁ দিকে একটা শব্দ, ডান দিকে অনেকগুলো শব্দ। ডান দিক থেকে 3টে শব্দ খুঁজে বার করো যেটা বাঁ দিকের শব্দের পরে বসালে 3টে অর্থপূর্ণ শব্দ বানাতে পারে। এবার বলো সুপর্ণা। বন বাংলো, বনভোজন আর বন মানুষ। 20 পয়েন্ট। সঙ্গে গিফট হচ্ছে ননস্টিক কুকওয়্যারের সেট। থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার। আমলকি কিংবা তেঁতুল, স্বাদে আছে বেশ, মোবাইলে হঠাৎ করে টাইম হলো শেষ, কি বিষয়ে ভাবা? এবার বলো শিল্পী। টক। বোঝাও। আমলকি তেঁতুল দুটো টক হয় স্বাদে, আর টাইম শেষ হলে টক করে যে একটা আওয়াজ। মোবাইলের টক টাইমটা শেষ, টক টাইমটা শেষ হবে। টক TALK আর এ পাশে টক TLK। হ্যাঁ হ্যাঁ। 20 পয়েন্টস। সঙ্গে রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার পিউরিফায়ার। পাশাপাশি ক্লু মন্দির বা ঘরে সুগন্ধে যায় ভরে। ওপর নিচে ক্লু সঠিক যখন তুমি নাও জীবনে অনেক বদল পাও। এবার বলো সুপর্ণা। ধূপকাঠি আর পদক্ষেপ। 20 পয়েন্টস। সঙ্গে এয়ার পিউরিফায়ার। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে 3 বার্নার গ্যাস ওভেন। শেষ প্রশ্নের জন্য 30 পয়েন্ট পাবে, ভুল করলে -20। দিদি নাম্বার 1 হবার লড়াই দুজন আছে। শিল্পীর স্কোর এখন 50, সুপর্ণা স্কোর 73। ছবিটা ক্লু শূন্যস্থান পূরণ করো। ত আর ও দুটো অক্ষর এসছে। এবার বলো
প্রথম সুযোগ চলে গেল, এবার আমরা দ্বিতীয় সুযোগে খেলবো। এক দুটো অক্ষর যোগ হবে। ডয় শূন্য রয় একার যোগ হবে। এবার বলো সুমি। ভাত বেড়ে খাওয়া। যদি ভাত বেড়ে খাওয়া হতো তাহলে তো এখানে অনেক ছবি আছে, লুচির ছবিও আছে, অনেকগুলো পদও আছে। পাত পেড়ে খাওয়া। -10। শেষ প্রশ্নের উত্তর দিতে কেউ পারেনি, তাই জন্য এই শেষ প্রশ্নে যাওয়ার আগে যা স্কোর সব থেকে বেশি ছিল সেই আজকে উইনার, আজকে দিদি নাম্বার 1 সুপর্ণা দাস উইথ 73 পয়েন্টস। এটা সুমিত মনুমেন্টো, শিল্পীর, নীলিমার, উইনারের ট্রফি সুপর্ণা, দিদি নাম্বার 1 এর ব্যাচ। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার। ভিভিল গ্লিসারিন সোপের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। মি আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। সকলের জন্য মি আমরের তরফ থেকে গিফট হ্যাম্পার। নতুন করে জীবন শুরু করার জন্য দর্শন সুপার 3 আগরবাতির তরফ থেকে গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আমাদের খেলা শেষ, আমাদের গল্প শেষ, আমাদের পর্ব শেষ। সুমি আমাদের জন্য মিষ্টি নিয়ে এসছে, আমরা মিষ্টি বুক করে এই পর্ব শেষ করব।